ওয়েলকাম টু ফিল্ডাম্যাথ সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা একটা বিশেষ পর্ব শুরু করতে চলেছি, যে পর্বে আমরা শেখাবো যে অ্যালজেব্রার ফান্ডামেন্টাল থিওরি। যে অনেক সময় আমরা অনেক ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশনগুলো সলভ করতে পারি না, অথবা অ্যালজেব্রার সৃষ্টির থেকে একদম শেষ পর্যন্ত যদিও আমরা পৌঁছাতে পারবো না, তবুও সৃষ্টির থেকে বেশ কিছুটা আমি আলোচনা করার চেষ্টা করব। ক্লাস 5 থেকে অন্ততপক্ষে 10 পর্যন্ত আজকে আমরা আলোচনা করব, যেখানে আমরা দেখব যে একটা ইকুয়েশনকে কী করে সলভ করতে হয়, এবং ইকুয়েশন জিনিসটা কি, এর আরও কত রকম রূপ আছে, এবং তাছাড়া আমরা আরও যে জিনিসগুলো দেখব সেটা চল কী জিনিস, ধ্রুবক কী জিনিস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করতে হয়, সমস্ত কিছু ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যালজেব্রা সমস্ত কিছুই আমি একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে অবশ্যই তোমাদের অ্যালজেব্রার সম্পর্কে তোমাদের আর কোনো ভয় থাকবে না, এবং অ্যালজেব্রার একজন জিনিয়াস তৈরি হয়ে যাবে, এবং তোমার যে টিচার আছে সেই টিচার যেই অঙ্ক দিক না কেন সেই অঙ্ক তুমি সলভ করতে পারবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে জুড়ে থাকো। আজকে জার্নি কি, জার্নি ফর বেসিক কনসেপ্ট অফ অ্যালজেব্রা। বেসিক একদম শুরু থেকে যে জিনিসগুলো আছে, প্রথম আমি তোমাদের জানাবো যে অ্যালজেব্রা সৃষ্টি করেছিল কি। অ্যালজেব্রা সৃষ্টি করেছিল আল-খোয়াজমি নামে একজন ব্যক্তি। তার একটা বিখ্যাত বই ছিল, সেই বইটার নাম হচ্ছে কিতাবি আল-জাবর। সেই কিতাবি আল-জাবরে উনি এই অ্যালজেব্রার প্রথম কথা বলেছিল, সেই আল-জাবর থেকে অ্যালজেব্রা সৃষ্টি হয়েছে। ওকে, তো চলো আমরা আমাদের জিনিসটা শুরু করি। ওই চাচা ऐसे काहे फड़फड़ा रहे हो, म्यूजिक बंद करो ना, हम लोगों को डिस्टर्ब हो रहा है। ওকে, চলো আমরা শুরু করি। তো প্রথম অ্যালজেব্রার একদম প্রথমে আমরা দেখব যে 1 2 3 4 এই যে জিনিসগুলো আছে না, এই জিনিসগুলোকে বলা হয় ধ্রুবক। ধ্রুবক কথার অর্থ কি, যেটা কখনো পরিবর্তন হবে না। কেমন, আমি যদি তোমাকে বলি যে তুমি 5 লেখো, তাহলে তুমি কিন্তু ঠিক এইরকমই একটা সিম্বল লিখবে, তুমি কিন্তু এই সিম্বলটা তখন আর লিখবে না। তাহলে দেখো, তোমাকে আমি বললাম 5 লিখতে, তুমি এটা লিখেছো, ফিক্সড। এই ফিক্সড জিনিসগুলোকে বলা হয় কি, ধ্রুবক। এরপরে আমাদের শিখতে হবে চল। কোনো একটা জায়গায় মনে করো নাও 2x + 5 লিখেছি আমি। এই যে জিনিসটা লিখেছি, এই টোটালটা একটা অঙ্ককে প্রকাশ করে, অর্থাৎ একটা সংখ্যাকে প্রকাশ করে। কেমন, আমি যদি বলি x = 2, তাহলে এই ক্ষেত্রে দেখো 2 × 2 + 5, 2 × 2 = 4 + 5 = 9, একটা সংখ্যাকেই তো প্রকাশ করলো পুরোটা। যদি আমি x = 3 বলি, তাহলে সেই ক্ষেত্রে তুমি দেখো x এর মান আমি 3 বলেছি, তাহলে 2 × 3 + 5, তাহলে 3 × 2 = 6 + 5 = 11, এটাও তো একটা সংখ্যাকে প্রকাশ করলো। তাহলে এই যে জিনিসগুলো, এই পুরোটাকে একটা সংখ্যা বলা হচ্ছে। এখানে 2 কিন্তু একটা ধ্রুবক, 5 কিন্তু একটা ধ্রুবক, আর এই যে এক্সটা আমি লিখেছি, দেখো এক্স এর মান একবার 2 নিলে একটা সংখ্যা পেয়েছিলাম আমরা, 3 নিলে আরেকটা সংখ্যা পেলাম আমরা। এই যে মানগুলো পরিবর্তন হচ্ছে এক্সের বিভিন্ন মানের জন্য, এই টোটাল জিনিসটার একটা পরিবর্তন হচ্ছে। তাই টোটাল জিনিসটাকে একটা চল বলছি, ভ্যারিয়েবল বলছি। কার সাপেক্ষে? এই এক্স এর সাপেক্ষে। এক্স হলো চল, আর এক্স চল জন্য পুরোটাই একটা চলে রূপান্তরিত হয়েছে। তাহলে এই যে জিনিসটা আছে, এটাকে বলা হয় চল। চল ইংলিশ নাম কি, ভ্যারিয়েবল। এই ইংলিশ নাম বাংলা নাম আমাদের সমস্ত কিছুই মনে রাখতে হবে। এই যে সংখ্যা, এটাকে বলা হয় ধ্রুবক। ধ্রুবক ইংলিশ নাম কি এর, কনস্ট্যান্ট। ইংলিশ বাংলা দুটো নামই আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা আশা করব যে তুমি চল এবং ধ্রুবকের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছো। চল কি জিনিস, যার মান পরিবর্তন হয়, আর ধ্রুবক কি জিনিস, যার মান কখনো পরিবর্তন হয় না। এই যে জিনিসগুলোর কনসেপ্ট, এই কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আমরা সত্যিই বীজগণিতের কিছু বুঝতে পারবো না। তো আমরা সামনের দিকে এগোতে থাকি। এইবার আমাদের যে জিনিসটা প্রথম বুঝতে হবে, সেটা হচ্ছে সংখ্যা সম্পর্কে আমাদের একটা ভীষণ ধারণা থাকতেই হবে। সংখ্যা সম্পর্কে যদি আমাদের কোনো ধারণা না থাকে, তাহলে আমরা আসলে বীজগণিত কিছুই করতে পারবো না। তাহলে যদিও এই সংখ্যা সম্পর্কের ধারণাটা আমাদের বড় ক্লাসে শেখা উচিত, কিন্তু যেহেতু আমি একটা ভিডিওর মাধ্যমে পুরো বীজগণিতটা বোঝানোর চেষ্টা করছি, সেজন্য আমি সংখ্যা সম্পর্কে তোমাদের বুঝিয়ে দেবো। দেখো, প্রথম একদম ছোট যখন আমরা ছিলাম, সেই ছোট অবস্থায়, এইদিকে দেখো ভাই, এইদিকে দেখো, তুমি যখন ছোট ছিলে, তখন তোমাকে বাবা মা, বিশেষ করে আমাদের সব থেকে বড় শিক্ষক বা শিক্ষিকা যাই বলো না কেন, আমাদের মা হয়। প্রথম আমাদের মা আমাকে কি শিখিয়েছিল, যে 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, এইরকমভাবেই তো আমাদের সংখ্যা শিখিয়েছিল। তাহলে একদম প্রথমে আমরা শিখেছিলাম 1 2, ইংলিশে আমি লিখছি, যদিও আমরা বাংলা অক্ষরগুলোই প্রথমে শিখেছিলাম, কিন্তু আমরা সবাই এখন ইংলিশে অক্ষরগুলো লিখতে অভ্যস্ত, তাই জন্য আমি ইংলিশে লিখছি। 1 2 3 4 5 এরকমভাবে আমরা অসংখ্য সংখ্যা শিখেছিলাম প্রথম। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, একে ইংলিশ অক্ষর এন দ্বারা বোঝানো হয়। ন্যাচারাল নাম্বার, এনে ডবল বার দিয়েছে, আমি একটা এই যে এন লিখলাম, তো একটা ডবল বার এখানে দিয়ে দেওয়া হয়েছে। ডিফারেন্ট বোঝানোর জন্য ডবল বার দেওয়া হয়। এটা আসলে সেট থিওরির অন্তর্গত, সেট থিওরি ক্লাস 11-এ শেখানো হয়। আচ্ছা দেখো, এর বাংলা কি কথা, বাংলা কথা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এনটাকে কি বলা হচ্ছে, ন্যাচারাল নাম্বার, বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে কারা কারা থাকবে, 1 2 3 4 5 করে ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। 1 কোটি 2 কোটি সব পরপর সবই ন্যাচারাল নাম্বারের মধ্যে আসবে। এরপর আমাদের ভারতবর্ষ কিন্তু গণিতের জন্য সবসময়ের জন্য বিখ্যাত ছিল এবং আছে এখনও। তো এরপর আমাদের সেই আর্যভট্ট বাবু কি করলেন, উনি আবার একটা শূন্য,
শূন্য আবিষ্কার করে ফেললো, সেই শূন্য এর মধ্যে ইনক্লুড হয়ে গেল। শূন্য যখন আবিষ্কার করলেন তখনই আবার কি হলো যে শূন্য 1 2 3 4 5 এরকম করে আবার সংখ্যা সৃষ্টি হলো। এই সংখ্যাটাকে বলা হয় হোল নাম্বার। হোল নাম্বার ইংলিশ নাম হচ্ছে হোল নাম্বার, বাংলা হচ্ছে সম্পূর্ণ সেট বা সম্পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের আর্যভট্ট বাবু কি করলো, জিরো আবিষ্কার করার পর হোল নাম্বার সৃষ্টি হলো। এরপর ধীরে ধীরে অ্যালজেব্রার সৃষ্টি হলো। এবার কি করলো যে +1 এর সাপেক্ষে একটা -1, আমি একটু পরে সংখ্যা রাখার সাপেক্ষে সেগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। এরপর কি সৃষ্টি হলো, এরপর সৃষ্টি হলো যে 0 +1 -1, তারপর +2 -2 একসঙ্গে লিখছি আমি, কিন্তু এই জায়গায় কি লেখা আছে, এই জায়গায় +2, -2 একসঙ্গে এইভাবে লিখতে হয়। তারপর সৃষ্টি হলো +3 -3 +4 -4 এরকম করে অসংখ্য সংখ্যা সৃষ্টি হলো। এই সমস্ত সংখ্যাকে কি বলা হয়, ইন্টিজার নাম্বার। জেড অক্ষর দ্বারা বোঝানো হয় এটাকে ইন্টিজার নাম্বার। বাংলা নাম কি, অখণ্ড সংখ্যা। সংখ্যা বা পূর্ণ সংখ্যা, এটাকে বলা হয় ইন্টিজার নাম্বার। এরপর আবার সৃষ্টি হলো কি, এরপর সৃষ্টি হলো আরও একটা। দেখো প্রথম আমাদের ছিল একদম সহজ 1 2 3 4, একদম ছোটোবেলায় তুমি শিখেছিলে। তারপর 0 থেকে শিখলে, তারপর ক্লাস 5 6 এর দিকে এসে +1 -1 +2 -2 এই ধারণাগুলো আসে। তারপর আমরা আরও কিছু শিখেছি যে এক্সপেরিমেন্ট করা। এক্সপেরিমেন্ট করা কি, কোনো এক সময় আমি কি করলাম 1/2 দিয়ে দিলাম, 1কে 2 দিয়ে ভাগ করেছি, কোনো সময় আমি 3কে 4 দিয়ে ভাগ করলাম, কোনো সময় আমি 0.25 নিলাম, এরকম অনেক সংখ্যা শিখেছি। এরপর আমরা মনে করো -1.5 নিলাম, 0 নিলাম, অসংখ্য সংখ্যা। তাহলে এই যে সংখ্যা, সেই সংখ্যাকে বলা হয় রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কেমন, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে সাজানো যাবে এবং p আর q দুটোই থাকবে z এর মধ্যে। এইখানে এই যে চিহ্নটা আমি দিয়েছি, এই চিহ্নর অর্থটা হচ্ছে এই দুটো জেডের মধ্যে আছে। জেডের মধ্যে কারা কারা আছে, 0 +1 -1 এরকম অসংখ্য সংখ্যা আছে। তার মানে তুমি এই যে p/q করবে, পিও জেডের মধ্যে থাকতে হবে, কিও যেন জেডের মধ্যে থাকে। দেখো 1 জেডের মধ্যে আছে, 2 জেডের মধ্যে আছে, 3 জেডের মধ্যে আছে, 4 জেডের মধ্যে আছে, 0.25কে 1/4 লেখা যায়, 1ও জেডের মধ্যে আছে, 4ও জেডের মধ্যে আছে, প্রত্যেকটাই জেডের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এবং একটা স্পেশাল রুল আছে এর কি, যে কিউ কখনো শূন্য হতে পারবে না। তাহলে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে সাজানো যায় এবং p/q দুটোই জেডের মধ্যে থাকতে হবে, কিউ মানে নিচেরটা কখনো শূন্য হতে পারবে না, সেই সমস্ত সংখ্যাকে বলা হচ্ছে কি, আমার রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের মধ্যে কারা থাকে, 0 থাকতে পারে, কারণ 0 = আমরা 0/2 লিখতে পারি, 0/3 লিখতে পারি। দেখো 0 জেডের মধ্যে আছে, 2 জেডের মধ্যে আছে, তাহলে 0/2 মানেই তো 0। 0কে কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করলে 0 হয় মেরে ভাই। তাহলে এই জায়গায় দেখো যে 0/2 মানে 0 লিখেছি আমি, কিন্তু নিচেরটা তো শূন্য হতে পারবে না, নিচে তো আমি শূন্য লিখিনি। তাহলে 0 এর মধ্যে থাকতে পারে, 2 কি এর মধ্যে থাকতে পারে, বিচার করে দেখো 2 কি এর মধ্যে থাকতে পারে রেশনাল নাম্বারের মধ্যে, অবশ্যই থাকতে পারে, কারণ 2কে লেখা যায় 2/1। দেখো 2ও এর মধ্যে আছে, 1ও এর মধ্যে আছে। আচ্ছা বলো দেখি, -4 কি রেশনাল নাম্বার হতে পারে, অবশ্যই হতে পারে। -4কে লেখা যায় 4/-1 অথবা লেখা যায় -4/1, কত রকমভাবে সাজানো যাচ্ছে। তাহলে রেশনাল নাম্বারের মধ্যে কারা থাকবে, তুমি ছোটোবেলা থেকে যত রকম সংখ্যা শিখে এসেছো সব সংখ্যাই রেশনাল নাম্বারের মধ্যে থাকবে। যেহেতু তোমরা এখনও ছোটো আছো, এরপর একটু বড় হলে পাই শিখবে তোমরা, √3 √2 এরকম অসংখ্য সংখ্যা শিখবে। সেই সমস্ত সংখ্যাগুলি শুধু রেশনাল নাম্বারের মধ্যে থাকে না। তাহলে যে সমস্ত সংখ্যা রেশনাল নাম্বার নয়, অর্থাৎ যাকে p/q আকারে সাজানো যাচ্ছে না, তাকে বলা হয় ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারের কোনো স্পেশাল সিম্বল নেই। সেটাকে কিভাবে লেখা হয়, যে এটাকে ইরেশনাল নাম্বারটাকে তুমি লিখতে পারো কিউ মাথায় ড্যাশ দিয়ে, এটা দিয়ে লিখতে পারো, অথবা কিউ মাথায় তুমি সি দিতে পারো। এর কোনো স্পেশাল সিম্বল নেই ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারের মধ্যে কে কে থাকবে, পাই থাকবে, ই থাকবে, √2 থাকবে, √7 থাকবে, -√3 থাকবে, অসংখ্য সংখ্যা এরকম থাকবে। তাহলে আমাদের সংখ্যা সম্পর্কে একটা স্পেশাল ধারণা তৈরি করার চেষ্টা করেছি। 1 2 3 4 এগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার, 0 1 2 3 4কে বলা হয় হোল নাম্বার, জেডের মধ্যে জেডকে বলা হয় ইন্টিজার নাম্বার। এর মধ্যে কারা থাকবে, 0 +-1 +-2 +-3 অসংখ্য সংখ্যা থাকবে। রেশনাল নাম্বারের মধ্যে কারা থাকবে, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে সাজানো যাবে সমস্ত সংখ্যাই রেশনাল নাম্বার, আর যে সমস্ত সংখ্যাকে p/q আকারে সাজানো যাবে না সেটাকে বলা হয় ইরেশনাল নাম্বার। দেখো অনেকের মাথায় হয়তো থাকতে পারে যে পাই মানে তো 22/7, আমরা বৃত্তের অঙ্ক করার ক্ষেত্রে পাই মানে 22/7 লিখি। এটা কিন্তু একটা ধরে নেওয়া মান, পায়ের অরিজিনাল মান এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, এটা জাস্ট ধরে নেওয়া একটা মান। ওকে, তাহলে এই যে তুমি ভাববে যে পাই মানেই 22/7, একে তো p/q আকারে সাজানো যাচ্ছে, যে p/q আকারে সাজানো যাচ্ছে, এক্স্যাক্টলি ওটা সঠিক রুল নয়, ওটা ভুল, ওটা আমরা ধরে নিয়েছি। তাই জন্য পায়ের অরিজিনাল যে মানটা সেটাকে p/q আকারে সাজানো যায় না। ই হচ্ছে এক্সপোনেনশিয়াল নাম্বার, √2 হচ্ছে অমূলদ সংখ্যা, এগুলো অসংখ্য নাম্বার আমরা ক্লাস 9 এর দিকে শিখবো। তো এখন আমরা চলে যাই আমাদের যে মেইন কনসেপ্ট, সেই দিকে চলে যাই। তো এই দিকে কনসেন্ট্রেট দাও। দেখো বোর্ডে আমি একটা লাইন এঁকেছি, এই যে লাইন, এই লাইনটাকে বলা হয় সংখ্যা রেখা। সংখ্যার রেখা, তাই এটাকে বলা হচ্ছে সংখ্যা রেখা। এই সংখ্যা রেখা ঠিক মিডিল পজিশনে যে থাকে সে হচ্ছে 0। এই যদি আমি এখানে দাঁড়িয়ে পড়ি, তাহলে আমার ডান দিক আর বাঁ দিক, এই 0টা মনে করো আমি, আমার ডান দিক আর বাঁ দিক, ডান দিকটাকে বলা হয় পজিটিভ দিক আর বাঁ দিকটাকে বলা হয় নেগেটিভ দিক।
তাহলে এই যে পজিটিভ দিকে এই যে ডিস্টেন্সটা এটাকে ধরে নেওয়া হয় +1, ধরে নেওয়া হয়, সবই কিন্তু ধরে নেওয়া, অঙ্ক মানেই সমস্ত কিছুই ধরে নেওয়া। এটাকে বলা হয় +2, এটাকে বলা হয় +3, এটাকে বলা হয় +4। আর এই যে বাঁ দিকটা আছে, বাঁ দিকেও সেম ডিস্টেন্স, এটাকে -1, -2, -3, -4 এগুলো সব ধরে নেওয়া হয়। তাহলে আমি বোর্ডে যে চিত্রটা এঁকেছি সেই চিত্রটা কিসে রেখেছি না একটা সংখ্যা রেখা রেখেছি। সংখ্যা রেখার এই জিরোটা হচ্ছে নিউট্রাল, এর কোনো প্লাস মাইনাস কিছু হয় না। যদি কখনো তুমি কোশ্চেনে দেখো জিরোর কি চার্জ হয়, তাহলে জিরো প্লাসও নয় আবার মাইনাসও নয়। জিরোর ডান দিকে যে সংখ্যাগুলো আছে সব পজিটিভ সংখ্যা, আর বাদিকে যে সংখ্যাগুলো আছে সমস্ত কিছু নেগেটিভ সংখ্যা। প্রথমটাকে +1, +2, +3, +4 পরপর ভাবে চলতে থাকবে। এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপ হচ্ছে 1 ইউনিট, 1 একক করে। এইগুলো সেম 1 একক করে, কিন্তু বিপরীত দিকে আছে জন্য এটাকে মাইনাস বলা হয়। দেখো মাইনাস জিনিসটা কি, মাইনাস জিনিসটা আসলে প্লাসের বিপরীত। তাহলে এই যে দিকটা, এটা একটা দিক, প্লাস মানে একটা দিক, প্লাস মানে এই দিক, তাই না? তাহলে প্লাস মানে যদি এই দিক হয় তাহলে প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস মানে হওয়া উচিত এই দিক, সেই জিনিসটা এখানে লেখা হয়েছে। তাহলে এই যে চিত্রটা আমি দেখালাম এটাকে বলা হয় সংখ্যা রেখা। যদি কখনো তোমাকে বলা হয় যে সংখ্যা রেখার সাহায্যে তুমি কিছু প্রমাণ করো, কেমন মনে করো তোমাকে বলেছে যে 3 + 3 + 2 এটা = কত হবে, তোমাকে ধরো জিজ্ঞাসা করেছে, তাহলে তোমাকে কি করতে হবে, প্রথম প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস দিকে 3 ঘর যাও। তাহলে প্লাস দিক মানে এইটা, এই যে আমি প্লাস দিকে 3 ঘর গেলাম, এই যে +3 ঘর গেলাম। তারপর আবার আমি এখানে চিহ্নটা দেখবো, তাহলে এই চিহ্নটা কি আছে প্লাস, তাহলে আবারও প্লাস দিকে যেতে বলছে, তাহলে আমি আবারও প্লাস দিকে যাবো, কত ঘর, 2 ঘর। তাহলে 3 মানে তো এই ঘর, তাহলে 1 ঘর এই যে, আর 1 ঘর এই যে, তাহলে এই জায়গায় +5 থাকা উচিত ছিল। তাহলে এইখান থেকে আবার স্টার্ট করলাম আমি, এই যে আরও +2 ঘর গেলাম। তারপর আমি এই দিকে তাকিয়ে দেখলাম এখানে কত আছে, এখানে না আছে +5, তাই জন্য এটার মান লেখা হয় +5। তাহলে +3 + 2 এটা +5 কেন লেখা হয় নাকি এই দিকের জন্য কিন্তু সমস্ত কিছু লেখা হয়। এবার আমরা আরেকটু ভিতরের দিকে এক এক করে ঢুকবো। মনে করো নাও তোমাকে +3 - 4 এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে। তাহলে খুবই সিম্পল কথা, প্রথম আমরা দেখবো এটা কত আছে +3। তাহলে প্লাস দিকে 0 থেকে সবসময় যাত্রা শুরু হবে, প্লাস দিকে আমি 3 ঘর যাবো, এই যে প্লাস দিকে আমি 3 ঘর গেলাম। তারপর আমি এখানে দেখলাম মাইনাস দিক, অর্থাৎ যেদিকে গিয়েছি তার বিপরীত দিকে আসতে হবে, কত ঘর, 4 ঘর। তাহলে আমি এই যে 3 ঘর এলাম, আরও 1 ঘর, এই যে 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর চলে এলাম। তারপর এখানে আমি এসে পৌঁছালাম, উপরের দিকে তাকিয়ে দেখলাম কি আছে নাকি এখানে -1 আছে, তাহলে এর ফলাফল কত হবে -1। তাহলে এই যে যোগ বিয়োগের জিনিসগুলো আমরা লিখি সমস্ত কিছু কিন্তু এই সংখ্যা রেখার থেকেই সৃষ্টি হয়েছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, খুব ডিপলি বুঝতে হবে। এবার আমরা আরেকটু আমাদের সামনের দিকে এগিয়ে যাব। দেখো বোর্ডে আমি কিছু জিনিস লিখেছি, এখানে দুটো প্লাস লিখেছি, এখানে দুটো মাইনাস, প্লাস মাইনাস মাইনাস প্লাস। দেখো প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, আর মাইনাস প্লাসে মাইনাস হয়। জিনিসটা কি আমরা একটু বুঝবো ডিপলি। দেখো যদি সমজাতীয় চিহ্ন থাকে, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমরা প্লাস বসাবো। দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, সমজাতীয় চিহ্ন প্লাস বসাবো। আর যদি উল্টো পাল্টা চিহ্ন থাকে তাহলে মাইনাস বসাবো। তাহলে একই জিনিস থাকলে প্লাস হবে, আর উল্টো পাল্টা জিনিস থাকলে মাইনাস হবে। এই কথাটা তুমি মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। এটা দিয়ে কীভাবে আমরা ইউজ করবো, কোথায় এগুলো সেগুলো দেখো এক এক করে। মনে করে নাও তোমার কাছে আছে +7, +3, -2, -5, -9, +11। এই অঙ্কটা মনে করো তোমাকে সমাধান করতে দিয়েছে, তাহলে তুমি কি করে এই অঙ্কটা সমাধান করবে? আরে ভাই এদিকে তাকা, এদিকে তাকা। দেখো এই জায়গায় কি আছে, আমার এখানে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন আছে, তাই তো? তাহলে তুমি এটাকে সহজভাবে মনে রাখবে, যদি একই জাতীয় চিহ্ন থাকে সবসময় জন্য প্লাস করতে হবে। একই জাতীয় চিহ্ন থাকলে সবসময় জন্য প্লাস করতে হবে। তাহলে এই যে 7-এর আগে প্লাস আছে, 3-এর আগে প্লাস আছে, 11-এর আগে প্লাস আছে, তাহলে এই তিনটে জিনিস সবসময় জন্য যোগ করতে হবে, একই চিহ্ন থাকলেই যোগ করতে হবে। তাহলে 7 আর 3 10 হলো, 10 আর 11 21 হলো। তাহলে আমরা প্লাস তো করে নিলাম, এবার ওর আগে একটা চিহ্ন বসাতে হয়। সেই চিহ্নটা কি, যে চিহ্ন তোমার বলে দেওয়া আছে সেটাই আগে বসিয়ে দাও। তাহলে কি হলো কথাটা, একই জাতীয় চিহ্ন থাকলে সর্বদা যোগ করব, আর যে চিহ্নটা আছে সেটাই বসিয়ে দেবো। তাহলে ওই রুলটা এর ক্ষেত্রেও তো অ্যাপ্লাই হবে। দেখো এখানেও যে চিহ্ন আছে, এখানেও সেই চিহ্ন আছে, আর এখানেও সেই চিহ্ন আছে। দেখো ডট ডট দিয়ে বোঝাচ্ছি, দেখো 2-এর আগে যে চিহ্ন, 5-এর আগেও সেই চিহ্ন, 9-এর আগেও সেই চিহ্ন। তাহলে একই জাতীয় চিহ্ন থাকলে সর্বদা যোগ করব। 2 আর 5 7, 7 আর 9 কত হয় 16, যোগ করা হয়ে গেল। যে চিহ্নটা ওদের আগে ছিল সেটাই তুমি আগে বসিয়ে দাও। কথাটা মন দিয়ে শোনো, আরেকবার রিপিট করছি আমি, যে একই জাতীয় চিহ্ন থাকলে সর্বদা যোগ করব, যে চিহ্ন বলে দেওয়া আছে, এখানে যে চিহ্ন বলে দেওয়া আছে সেটাই আগে বসিয়ে দেবো। তাহলে এখন এই যে জিনিসটা তৈরি হলো +21 আর -16। এইবার দেখো উল্টো পাল্টা চিহ্ন থাকলে কি হয়, বিয়োগ। উল্টো পাল্টা চিহ্ন থাকলে বিয়োগ হয়। তাহলে এর আগে প্লাস চিহ্ন, এর আগে মাইনাস চিহ্ন, তাহলে উল্টো পাল্টা চিহ্ন আছে, তাহলে বিয়োগ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কোনটা থেকে কোনটা বিয়োগ করব। তাহলে সহজতম রুল আমি তোমাদের বলছি, যদি উল্টো পাল্টা চিহ্ন থাকে সর্বদা বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাটা তুমি বিয়োগ করো। তাহলে এই যে 21 থেকে 16 যদি আমি বাদ দিই তাহলে 5 হয়। বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই বসিয়ে দাও।
তাহলে কথাটা কি দাঁড়িয়েছে আমাদের, যে উল্টো পাল্টা চিহ্ন থাকলে সর্বদা বড়টার থেকে ছোটটা বিয়োগ করব এবং বড়টার আগে যে চিহ্ন আছে সেটাই বসিয়ে দেবো। এই যে পদ্ধতি আমি তোমাদের শেখালাম সেটা অনলি ফর অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন, অর্থাৎ যোগ এবং বিয়োগের ক্ষেত্রে এই রুলটা তোমাদের দেখতে হবে। এরপর যদি গুণ ভাগ থাকে সেগুলো কিভাবে কি করব সেগুলো আমি এক এক করে আসছি। তার আগে আমি তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, সেটা তোমরা আমাকে করে দেখাও দেখি। যে মনে করো আছে 3+3, আচ্ছা কোনো একটা সংখ্যার আগে, যেমন আমি প্রথমে এখানে লিখে ফেলেছিলাম 3, তাই না? কোনো একটা সংখ্যার আগে কোনো চিহ্ন লিখে দেওয়া যদি না থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে ওর আগে সবসময় যেন যোগ আছে। এই কথাটা মাথায় ঢুকিয়ে নেবে যে কোনো একটা সংখ্যার আগে যদি কোনো চিহ্ন লিখে দেওয়া না থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে ওর আগে যোগ আছে। তাহলে +3 -2 -5 +9 -11 আছে। এই অঙ্কটা তোমরা সমাধান করো তো দেখি। সমাধান করে দরকার হলে কমেন্ট বক্সে লেখো এর অ্যান্সারটা কত হবে। একদম যদি কেউ এই অঙ্কটা করো তবে খাতার ছবিটাও আমার কমেন্ট বক্সে দিতে পারো যে এর অ্যান্সারটা কত হবে। তাহলে আমরা এবার এই অঙ্কটা কিন্তু তোমাদের হোম টাস্ক রইলো, আমি সামনের দিকে এগোবো। এইবার আমরা বীজগণিতের গুণ ভাগ জিনিসগুলো শিখবো। তো প্রথম আমি গুণ শেখাই, তারপরে ভাগ শেখাবো। দেখো বোর্ডে আমি একটা অঙ্ক দিয়েছি, -3 গুণ +2 গুণ -5। তাহলে এই যে অঙ্কটা আছে এর আগে গভীর মাহাত্ম্যটা আমাদের বুঝতে হবে, তারপরে আমরা অঙ্কগুলোকে অ্যাটেন্ড করব। তো প্রথম এই অঙ্কগুলো করতে হলে ভাই তুমি যদি এই জিনিসগুলো মন দিয়ে দেখো তাহলে বীজগণিত অবশ্যই বুঝে যাবে। তুমি হয়তো ভাবছো এর কী জিনিস, এগুলো 5-এর জিনিস 6-এর জিনিস এ শিখে আমার কোনো লাভ নেই। এখান থেকেই বীজগণিত ধীরে ধীরে সৃষ্টি হয়েছে। কীভাবে সৃষ্টি হয়েছে আমি দেখাবো সেটা তোমাকে। তাহলে আগে ফান্ডামেন্টাল থিওরিমগুলো তুমি জেনে নাও, তাহলে তোমার পরের জিনিসগুলো আরও সহজ লাগবে। এবং তুমি যদি বীজগণিত যাও জেনে থাকো, শুধু এই একটা ভিডিও দেখলেই তুমি শিখে যাবে। দেখো এখানে আমরা কি করব, প্রথম চিহ্নের বিচার করব। এখানে আছে -3 +2 আর -5। তাহলে প্রথম চিহ্নের বিচার করতে হবে। দেখো এই মাইনাস এই প্লাসের কাছে চলে গেছে, তাহলে উল্টো পাল্টা চিহ্ন আছে। এই যে উল্টো পাল্টা চিহ্ন থাকলে কি হয়, সর্বদা বিয়োগ হয়। তাহলে এই দুটো মিলেমিশে তৈরি করলো বিয়োগ। আবার রিপিট করছি, মাইনাস চিহ্নটা প্লাসের কাছে পৌঁছে গেছে, তাহলে উল্টো পাল্টা চিহ্ন আছে, তাই জন্য এই দুটো মিলে তৈরি করলো বিয়োগ। তাহলে এই বিয়োগটা আবার এখানে চলে গেল, এখানে ছিল বিয়োগ আরেকটা বিয়োগ। তাহলে একই রকম চিহ্ন থাকলে সর্বদা প্লাস করতে হবে। যে একই রকম চিহ্ন থাকলে সর্বদা প্লাস করতে হবে। তাহলে চিহ্ন কিন্তু সেই আগের থিওরাম থেকেই তৈরি হলো। উল্টো পাল্টা চিহ্ন ছিল, সেই চিহ্নটা তৈরি করলো বিয়োগ, সেই বিয়োগটা আবার এই বিয়োগের কাছে গেছে, তাহলে বিয়োগে বিয়োগে যোগ হয়ে গেছে। তুমি যে কোনো রকমভাবেই ভাবতে পারো, তাহলে সবসময়ের জন্যই প্লাসই হবে। দেখো এই বিয়োগটা যদি এই বিয়োগের কাছে পৌঁছে যেত তাহলে একই রকম চিহ্ন আছে, এরা তৈরি করতো প্লাস। আবার এই প্লাসটা যদি এর কাছে পৌঁছে যেত তাহলে প্লাস আর প্লাস একই রকম চিহ্ন, তবুও প্লাস তৈরি করতো। তাহলে প্রথম চিহ্ন কিভাবে বিচার করব, চিহ্ন বিচার করার প্রথম পদ্ধতি হচ্ছে কতগুলো বিয়োগ যোগ আছে সেগুলো আমাদের তুলনা করতে হবে এক একটা করে। মাইনাস প্লাসে মাইনাস, আবার ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তারপর নর্মালি সংখ্যাগুলো গুণ করে দাও। তাহলে 3 × 2 = 6 আর 5 × 6 = 30। তাহলে এর অ্যান্সার হয়ে গেল 30। তাহলে গুণের ক্ষেত্রে ওই জিনিসগুলো আমরা এইভাবে হ্যান্ডেল করব। আরেকটা অঙ্ক আমি দিই, মনে করে নাও আছে -7 গুণ -5 গুণ -2 গুণ +3, এই জিনিসটা আছে আমাদের। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো প্রথম এই যে সংখ্যাটা -7 তার আগে আরও একটা মাইনাস আছে। তাহলে এই মাইনাসে মাইনাসে একই রকম চিহ্ন, প্লাস হয়ে গেল। এই প্লাসটা এর কাছে গেল, তাহলে এই দুটো মিলে প্লাস তৈরি হয়েছিল, প্লাসটা এর কাছে গেল, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। আবার এই মাইনাসটা এর কাছে পৌঁছে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আবার এই প্লাসটা এই প্লাসের কাছে পৌঁছলো, প্লাসে প্লাসে প্লাস তৈরি হলো। তাহলে এখন আমাদের আলটিমেট চিহ্নটা হয়ে গেল কি প্লাস। তারপর সংখ্যাগুলো গুণ করে দাও, 5 × 35, 35 × 2 = 70 আর 3 × 70 = 210। তাহলে এই যে হয়ে গেল অ্যান্সার আমার। বোঝা গেছে কথাটা কি? আরও একটা সহজ পদ্ধতিতে আমি তোমাদের জিনিসগুলো অনুভব করানোর চেষ্টা করছি। দেখো প্রথম অঙ্কটিতে এখানে একটা মাইনাস ছিল আর একটা মাইনাস ছিল, তাহলে একটা যোগ একটা কটা হলো 2টো। তাহলে জোড় সংখ্যক যদি মাইনাস থাকে, জোড় সংখ্যক মাইনাস থাকলে সর্বদা তুমি প্লাস বসাবে। এখানে খেয়াল করে দেখো, একটা মাইনাস, দুটো মাইনাস, তিনটে মাইনাস, চারটে মাইনাস, তাহলে মোট জোড় সংখ্যক মাইনাস ছিল আমাদের 4, মানেই তো 2 দ্বারা বিভাজ্য হয় জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যক মাইনাস আছে জন্য এখানে প্লাস বসিয়ে দিয়েছি। আরও সহজভাবে তুমি কিভাবে অঙ্কটা করবে, প্রথম মাইনাস বিচার করবে যে কতগুলো মাইনাস আছে, জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলে আগে চোখ বুঝে তুমি প্লাস বসিয়ে দাও, আর যদি বিজোড় হয় তাহলে মাইনাস বসিয়ে দেবে। একটা অঙ্ক আমি তোমাদের করতে দিচ্ছি, সেটা তোমরা করো দেখি, নিচেই দিচ্ছি। দেখো বোর্ডে আমি একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা এখন তোমাদের করতে হবে। অঙ্কটা দেখে একটা গান মনে পড়ে গেল, সেই আমাদের শাহরুখ খানের একটা বিখ্যাত সিনেমা আছে না, मैं हूं, ওইখানে একটা বিখ্যাত গান আছে কি, তুমি जो मैंने देखा তুমি जो मैंने जाना जो होश था ओ भी गया। দেখো এই যে তোমাকে আমি দেখেছি, এই অঙ্কটা দেখার সঙ্গে সঙ্গে কি মনে হচ্ছে যে হ্যাঁ এই অঙ্কটা আমি করতে পারবো। দেখো এখানে একটা বিয়োগ আছে, এখানে একটা বিয়োগ আছে, তাহলে দুটো বিয়োগ জোড় সংখ্যা, তাই আমি জন্য প্লাস বসিয়ে দিলাম। এবার আমি এইটার এটা গুণ করবো, 210 × 3 করলে পরে কত হয়, 210 × 3 করলে 630 হয়। তাহলে এই যে 630 বসিয়ে দিলাম। আর এই 2 আর এইটা যদি আমি গুণ করি তাহলে কত হয়, 5 × 2 = 10 হয়। তাহলে প্রথম দুটো বিয়োগ আছে জন্য একটা যোগ বসালাম, 210-এর সঙ্গে 3 গুণ করলাম কত হয়, 610। আর এই 2 × 5 গুণ করলে 10 হয়। তাহলে আমরা 10 দ্বারা গুণ করা তো অতি সহজেই জানি, তাহলে অ্যান্সার হয়ে গেলো এটা। তাই জন্যই বলছি যে তুমি जो मैंने देखा তুমি जो मैंने जाना जो होश था वो भी गया।
বুঝলে? হেভি সহজ এই অঙ্কগুলো, বীজগণিতই খুব সহজ জিনিস, শুধু অনুভব করতে হবে। তো চলো আমরা সামনের দিকে এগোবো এবার। দেখো আমি এখানে লিখেছি 2-এর মাথায় 2, এই জিনিসটা কি আমরা সেটা আগে বুঝবো। দেখো 2-এর মাথায় 2 লিখেছি, এই কথার অর্থ হলো নিচে যে সংখ্যাটা লেখা আছে সেই সংখ্যাটা ততবার লেখো, নিচের সংখ্যাটা উপরে যত লেখা আছে ততবার লেখো, তাহলে এটা হলো 4। তাহলে আমি যদি 3 তার মাথায় 2 লিখি, এই 2-এর মাথায় ব্র্যাকেট দিয়ে 2 লেখাও যায়, শুধুমাত্র 2-এর মাথায় 2 লেখা একই কথা। তাহলে দেখো 3 তার মাথায় 2 লিখেছি, নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা উপরে যত আছে তত বার লেখো, নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা উপরে যত আছে তত বার লেখো, নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা উপরে যত আছে তত বার লেখো। তাহলে 3 গুণ 3 করলে কত হয়? 9। তাহলে আমি যদি 4-এর মাথায় 2 লিখি তাহলে কত হবে ভাই? 4 দুগুণ 8, তাই না? 4 দুগুণ 8 নয়, নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা উপরে যত আছে তত বার লেখো, তাহলে কত হলো? 4 4 16। তাহলে এই যে জিনিসগুলো আছে এটাকে বলা হয় স্কোয়ার, মাথায় যদি 2 থাকে তাকে কি বলা হয়? এ স্কোয়ার। তাহলে এবার যদি আমি লিখি, মনে করো 4 তার মাথায় 3 লিখেছি, সব সময় জন্য একই রুল, যে নিচে যে সংখ্যাটা আছে সেটা উপরে যেটা আছে তত বার লেখো। তাহলে এটা কত হলো? 4 4 16, 4 16 64। যদি আমি কখনো এরকমভাবে লিখি যে 5-এর মাথায় আছে 5, 5 কতবার গুণ? 5 4 বার গুণ। খুব সহজ কথা এইগুলো। তাহলে এটা গুণ করলে 5 5 25, আর এই দুটো গুণ করলে 5 5 25, সবগুলো গুণ করলে 625। 5 5 25, 5 25 125, আবার 125 গুণ 5 করলে 625। তাহলে আমরা এখান থেকে একটা কথা শিখতে পেরেছি, সেই কথাটা কি? যদি কোনো একটা সংখ্যার মাথায় কোনো একটা সংখ্যা থাকে তাহলে নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা উপরে যে সংখ্যাটা লেখা আছে ততবার গুণ করতে হবে। খুব সহজ কথা। তাহলে এখন আমি একটা সংখ্যা এখানে লিখে দেখাবো তোমাদের, সেটা একটু বিচার করে দেখাও দেখি আমাকে তোমরা। মনে করে নাও আমি লিখেছি -2 তার মাথায় 2। যদি মাইনাস থাকে, কোনো একটা সংখ্যার আগে মাইনাস থাকে, তাহলে তোমাকে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট না দিলে সেই ক্ষেত্রে কিন্তু সঠিক হবে না। যেমন কোনো একটা সংখ্যার আগে প্লাস আছে, সেক্ষেত্রে তুমি ব্র্যাকেট দিলে বা না দিলে কোনো আপত্তি নেই, কিন্তু মাইনাস থাকলে তাকে অবশ্যই 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 তোমাকে ব্র্যাকেট দিতে হবে। তাহলে আমি -2 তার মাথায় 2 লিখেছি, এই কথার অর্থ কি? নিচে কে আছে? -2। আচ্ছা, এই উপরে যে আছে এটাকে কিন্তু ঘাত বলা হয়, ঘাত, আর নিচে যে আছে এটাকে বলা হয় নিধান। নিধান, এই কথাটা মনে রাখবে, যে উপরে যে ব্যক্তি আছে তাকে বলা হয় ঘাত, আর নিচের জিনিসটাকে বলা হয় নিধান। আচ্ছা দেখো, তাহলে এখন আমাদের নিচে কে আছে? -2। -2 কতবার আমরা লিখবো? 2 বার লিখবো। তাহলে -2 গুণ -2। তাহলে একটু আগেই তো আমি গুণ শিখিয়েছিলাম, সেক্ষেত্রে আমি কি বলেছিলাম? যে মাইনাস কতগুলো আছে, এক্ষেত্রে মাইনাস আছে একটা, দুটো, জোড় সংখ্যক মাইনাস আছে, তাহলে এই ক্ষেত্রে প্লাস বসবে। 2 গুণ 2 করলে কত হয়? 4। তাহলে এই হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে -2 তার হোল স্কোয়ার, এটাকে বলা হয় হোল স্কোয়ার। -2 তার হোল স্কোয়ার করলে কত পেলাম? +4। আর একটু আগে দেখো আমি 2-এর মাথায় 2 দিয়েছিলাম, সেক্ষেত্রে 2 গুণ 2 করেছিলাম, সেক্ষেত্রেও আমার 4 হয়েছিল। তাহলে একটা কথা মনে রাখবে, কোনো একটা সংখ্যার আগে মাইনাস থাক বা প্লাস থাক, তার মাথায় যদি হোল স্কোয়ার দেওয়া হয় দুটো ভ্যালুই সেম থাকে। কেমন? -3 তার মাথায় যদি আমি হোল স্কোয়ার দিই, তাহলে -3 কতবার গুণ করতে হবে? 2 বার গুণ করতে হবে। -3 একবার 2 বার, তাহলে এখানে দুটো মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে গেল, আর 3 3 9 হয়ে গেল। আবার দেখো, শুধুমাত্র যদি আমি 3-এর স্কোয়ার লিখতাম, সেক্ষেত্রেও 3 গুণ 3 করতাম, 3 কতবার লিখতাম? 2 বার, 3 3 9 হতো। তাহলে এই ক্ষেত্রেও আমি 9 পেলাম, এই ক্ষেত্রেও আমি 9 পেলাম। এর একটা গভীর রহস্য আছে, সেটা তুমি একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিখবে। তাহলে দেখো আমরা এখান থেকে কি শিখলাম? যে উপরেরটাকে ঘাত বলা হয়, নিচেরটাকে নিধান বলা হয়। কোনো একটা সংখ্যার মাথায় যদি অন্য কোনো একটা সংখ্যা থাকে, তাহলে তাকে কিভাবে বিচার করব? নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা মাথায় যত আছে তত বার লিখব। কি বললাম? নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা মাথায় যেটা আছে তত বার গুণ করে লিখব, তারপর ফলাফল যা হবে সেটা লিখব। এরপর আমি একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে ভাগ। দেখো মনে করো আছে -10 ভাগ -2, এটা আমি এখানে লিখেছি। গুণের মতন ভাগেও সেম প্রপার্টি হুবহু। এই ক্ষেত্রে মাইনাস কটা আছে? দুটো আছে, তাহলে দুটো মাইনাস, জোড় সংখ্যক মাইনাস, এরা তৈরি করলো প্লাস, আর 2 দিয়ে 10কে যদি আমরা কাটি তাহলে 5 হয়, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 5। অন্য কথায় উপরে নিচে মাইনাসটা আমরা কেটে দিলাম, একই ব্যাপার। তুমি গুণের প্রপার্টি কাজে লাগিয়ে ওই ক্ষেত্রে করতে পারো, অথবা মাইনাস মাইনাস কেটেও দিতে পারো। তাহলে আবার মনে করো কোনো এক ক্ষেত্রে আছে -5/3, তাহলে এখানে কটা মাইনাস আছে? একটা মাইনাস, বিজোড় সংখ্যক মাইনাস আছে জন্য আমি প্রথম মাইনাস লিখে নিলাম, প্রথম চিহ্ন লিখে নিতে হবে সবসময়ের জন্য, তাহলে অঙ্ক কখনো তোমার ভুল হবে না। আর 3 দিয়ে যদি আমি 15কে কাটি তাহলে 5 হয়, তাহলে এর অ্যান্সার হয়ে গেল -5। বোঝা গেছে কথাটা কি? এইবার আমরা আরেকটু ধীরে ধীরে আরেকটু ডিপ দিকে এবার ঢোকা শুরু করবো। এখন থেকেই বীজগণিত মনে করো শুরু হলো, এর আগে বেসিক প্রপার্টি যেগুলো ছিল সেগুলো আমি বলার চেষ্টা করেছি। এইবার মনে করে নাও যে এক্স একটা চল, এক্স কি জিনিস? একটা চল। এক্সের মাথায় আমি 2 লিখেছি। এই কথাটা কি প্রকাশ করে? এই কথাটা প্রকাশ করে যে এক্স 2 বার গুণ আছে, তাই তো? মনে করে নাও যে আমি এক্সের মাথায় 5 লিখেছি। এই কথাটা কি প্রকাশ করে? এই কথাটা প্রকাশ করে যে এক্স 5 বার গুণ আছে, এক্স 5 বার গুণ আছে।
এই যে আমি লিখেছি এক্স 5 বার গুণ। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, মনে করো নাও যে আমি 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 লিখেছি। কতগুলো 2 এখানে যোগ করেছি? 5টা 2 যোগ করেছি, তাই তো? দেখো 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 2 10 লেখা যায় এখানে, তাই না? এই অঙ্কটা কিন্তু আমরা আরেকভাবেও সমাধান করতে পারি। কিভাবে সমাধান করতে পারি? যে এইখানে কোন জিনিসটা যোগ আছে, কোন জিনিসটা যোগ আছে? সব 2 যোগ আছে, তাহলে 2 আগে লিখে নিলাম। কতগুলো 2 যোগ আছে? 5টা 2 যোগ আছে, 5 আগে বসিয়ে দিলাম। তাহলে 5 দুগুণ কত হয়ে গেল? 10 আমার অ্যান্সার। এবার মনে করো যে আমার কোনো এক ক্ষেত্রে যে এই অঙ্কটার মতন যে এক্স যোগ এক্স যোগ এক্স যোগ এক্স যোগ এক্স আছে, তাহলে এই ক্ষেত্রে 2 এর মতনই এক্সগুলো যোগ আছে, তাই না ভাই? 2 এর মতনই তো এক্সগুলো যোগ আছে। তাহলে আমার এই জায়গায় যেমন 2টা আগে লিখে নিয়েছিলাম, তাহলে এক্সগুলো বারবার যোগ আছে জন্য আমি একটা এক্স আগে লিখে নিলাম। লিখে নেওয়ার পর কতগুলো এক্স যোগ আছে? 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা আগে বসিয়ে দিলাম। তাহলে এর অ্যান্সার হয়ে গেল 5x। কি হলো কথাটা? নাকি এক্স অনেকগুলো যোগ ছিল, তাই আমি একটা এক্স লিখলাম। কতগুলো যোগ আছে? 5টা, 5 সংখ্যাটা আমি আগে লিখলাম। তাহলে পরে একটা জিনিস খেয়াল করে দেখো, এই এক্সের আগে কোনো সংখ্যা কি এখানে ছিল না? তাহলে মনে করো এখানে 1 আছে। মনে করে নাও আমি 3 লিখলাম, 3। তাহলে 3-এর সঙ্গে যদি আমি 1 গুণ করি সেক্ষেত্রে তো 3ই হয়। মনে করো আমি 4 লিখেছি, 4-এর সঙ্গে যদি আমি 1 গুণ করতাম 4ই হতো। তাহলে যে কোনো সংখ্যার আগে সবসময় যেন কী থাকে? +1 থাকে। যে কোনো সংখ্যার আগে সবসময় যেন +1 থাকে। তাহলে এই জায়গায় আমি এক্স লিখেছিলাম, তাহলে এক্সের আগে +1 আছে, এই এক্সের আগেও +1 আছে, এই এক্সের আগেও +1, এটার আগেও। তাহলে খেয়াল করে দেখো, এখানে ছিল 1, এখানে হলো 1, 1 আর 1 2, আর এখানে আরেকটা 1 3, আর এক 1 4, আর এক 1 5, তাই জন্য কিন্তু আমি 5 লিখেছিলাম। তাহলে এটাকে ক্যান্সেল করে মনে করে নাও কোনো এক জায়গায় 2x + 3x + 5x আছে, এটা আছে। তাহলে খেয়াল করে দেখো এই যে জিনিসটা আছে এটাকে বলা হয় চল। এই চলগুলো দেখতে একই রকম আছে, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। তাহলে আমি আগে একটা এক্স বসিয়ে দিলাম। তারপর এর আগে কত আছে? 2, কিছু চিহ্ন নেই মানে +2 আছে, কোনো চিহ্ন না থাকলেই প্লাস থাকে। তাহলে এখানে আছে +2, +2 এর সঙ্গে +3 করলাম, +5, আবার এই +5 এখানে চলে গেল, কত হলো? +10। তাহলে এর আগে সেটা বসিয়ে দাও, তাহলে এর অ্যান্সার হয়ে গেলো এটা। মনে করে নাও আছে 7x - 2x + 5x, এটা আমাকে সমাধান করতে হবে। তাহলে খেয়াল করো এর আগে কোন চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে এই জায়গায় 7x, এই 7x প্লাস আছে, আর এই 5x এটাও প্লাস আছে, সবগুলোই এক্স আছে। তাহলে আমার অবশ্যই এক্স বসাতে হবে। তাহলে পরে এই 7x আর এই 5x দুটোই যোগ আছে। আর আমরা একটু আগে শিখেছিলাম একই জাতীয় চিহ্ন থাকলে সবসময় যেন কী করতে হয়? যোগ করতে হয়। তাহলে 7 আর 5 যোগ করলে কত হলো? 12। বিয়োগ বসিয়ে দিলাম 2x। প্রথম একই জাতীয় চিহ্নর কাজগুলো করে নেবো, তারপর উল্টো পাল্টা চিহ্ন। তাহলে 7 আর 5 যোগ করে 12x হলো, আর এই 2x আমরা রেখে দিলাম। এবার দেখো 12-এর আগে কোনো চিহ্ন নেই মানে সবসময় যেন প্লাস চিহ্নই আছে। তাহলে এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, উল্টো পাল্টা চিহ্ন আছে। উল্টো পাল্টা চিহ্ন থাকলে সবসময় যেন বড়টার থেকে ছোটোটা বিয়োগ করব আর বড়টার চিহ্ন বসাবো। তাহলে এই জায়গায় 12 ছিল, প্লাসটা লিখছি না, এখানে 12 ছিল আর এখানে 2 ছিল। তাহলে 12 থেকে 2 বাদ দিলে থাকে 10, আর সাইডে চলটা বসিয়ে দিতে হবে। একটা কথা তোমাকে মনে রাখতে হবে, এই যে উদাহরণগুলো আমি দিলাম, এই উদাহরণের মাধ্যমে একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করেছি। সেটা কি জিনিস? যে এই যে চলগুলো থাকে, চল সবসময় বসে যাবে। দেখো চল যেটাই থাকুক না কেন সেটা সবসময় বসে যাবে। দেখো সেটা সবসময় যেন বসে যাবে। শুধুমাত্র ডিফারেন্ট যেখানে ঘটে সেটা হলো চলের আগে যে সংখ্যাগুলো আছে সেগুলোর বিচার করতে হয়। দেখো এই যে 2, 3 আর 5 যোগ করে আমার হয়েছিল 10, 7 - 2 আর 5 এগুলো সমাধান করে হয়েছিল আমার 10। তাহলে চলের আগে যে সংখ্যাটা থাকে সেটার সমাধান করতে হয় শুধুমাত্র, আর চলটা সবসময় যেন বসে যায়। এবার একটা কথা, কোনো একটা চলের আগে যে সংখ্যাটা থাকে, এই যেমন এখানে চল হচ্ছে x, এর আগে কোন সংখ্যাটা আছে? 5। এই 5টাকে বলা হয় সহগ। সহগ কি বলা হয়? সহগ। কার সহগ? x এর সহগ। 5টাকে কি বলা হবে? সহগ। কার সহগ? x এর সহগ। এই কথাটা মনে রাখতে হবে। ইংলিশ নাম কোপিশিয়েন্ট। ইংলিশ নাম আমি লিখে দিচ্ছি, ইংলিশ নাম কোপিশিয়েন্ট, সহগ বা ইংলিশ নাম কোপিশিয়েন্ট। কোনো একটা চলের আগে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে কি বলা হয়? সহগ, চিহ্ন সমেত। যেমন এই জায়গায় আমি এক্স লিখেছি, এই এক্সের সহগ যদি বলা হয় কত, তাহলে -2, চিহ্ন সমেত তোমাকে বিচার করতে হবে। এই এক্সের সহগ কত? +5। এই এক্সের সহগ কত? +2। এই জায়গায় যে আমি এক্স লিখেছি, এই এক্সের সহগ কত? -2, চিহ্ন সমেত পুরোটাকে সহগ বলা হয়। ইংলিশ নাম কোপিশিয়েন্ট। এবার আমরা আরেকটু সামনের দিকে এগোবো। দেখো বোর্ডে আমি দুদিকে দুটো জিনিস লিখেছি। এখানে লিখেছি কি x গুণ x গুণ x গুণ x গুণ x, আর এখানে কি লিখেছি x + x + x + x + x। এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, যখন যোগ বিয়োগ থাকে, যোগ বিয়োগ থাকলে পরে সামনের সংখ্যাগুলো বিচার করে সামনেই বসাতে হয়। যোগ বিয়োগের সময় কি করতে হবে? সামনের সংখ্যাগুলো বিচার করে সামনেই বসাতে হয়। আর এই যদি গুণ ভাগ থাকে, কোনো একটা সংখ্যা আমি লিখেছি y, y এর মাথায় কিছু লেখা নেই মানে মাথায় 1 থাকে,
এর সামনে কিছু লেখা নেই মানে সামনে এক আছে, এর নিচে কিছু লেখা নেই মানে নিচে এক আছে। তাহলে যে কোনো একটা সংখ্যা মনে করে নাও 5, এই 5 মানে তুমি কি বুঝবে, 5-এর মাথায় এক আছে, 5-এর সামনে এক আছে, 5-এর নিচেও এক আছে, এই কথাটা মনে রেখে দেবে। তাহলে এই যে গুণ ভাগ করেছি, গুণ ভাগের সময় দেখো মাথারগুলো বিচার করে মাথায় লিখেছি। তাহলে একটা ডিফারেন্স এখানে দেখা যাচ্ছে কি, যে যোগ বিয়োগের সময় সংখ্যাটা সামনে বসাতে হয় আর গুণ ভাগের সময় সংখ্যাটা মাথায় বসাতে হয়, এটা মনে রেখে দিতে হবে। দেখো এইবার মনে করে নাও যে আমার আছে এক্স গুণ ওয়াই গুণ এক্স গুণ ওয়াই, এটা আমাকে সমাধান করতে দিয়েছে। তাহলে পরে এটা আমরা সমাধান করব কিভাবে? প্রথম কোনো একটা জিনিস গুণ বা ভাগ করতে হলে আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হয়। অ্যাসেন্ডিং অর্ডার কোনটা? এ আগে লিখবো, তারপর বি লিখবো, তারপর সি লিখবো, তারপর ডি, পরপর করে আমরা জেড পর্যন্ত লিখবো। যেমন 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এই যে ধারাটা, এই ধারাটাকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার। তোমার স্কুলে যখন রোল কল করা হয় তখন প্রথম 1 নম্বর রোলকে ডাকা হয়, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এটা ডাকা হয়। তাহলে তোমার স্কুলে যে রোল কলটা করা হয় সেটা অ্যাসেন্ডিং অর্ডারে করা হয়। তাহলে গুণ বা ভাগের ক্ষেত্রে বা যোগ বা বিয়োগের ক্ষেত্রে সবসময় অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হয়। কেমন দেখো, এই যে জিনিসটা আছে এখানে এক্স আর ওয়াই দুই প্রকার চল আছে। তাহলে এই চলে এক্স আগে আসে এবিসিডি অক্ষরে, তারপরে তো ওয়াই আসে। তাহলে আমি প্রথম এক্স লিখবো, তারপর ওয়াই লিখবো। আগে লিখে নিলাম এটা। কতগুলো এক্স আছে? 1, 2, 3টে এক্স আছে। সবাই কিরকমভাবে আছে? গুণ আছে। তাহলে মাথায় 3 লিখে দিলাম এক্সের। তারপর ওয়াই বিচার করবো, ওয়াই এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো আছে, তাহলে এই যে বসিয়ে দিলাম। মনে করে নাও তোমাকে করতে দেওয়া হয়েছে এক্স স্কোয়ার গুণ এক্স গুণ ওয়াই গুণ এক্স গুণ ওয়াই কিউব, এটা তোমাকে সমাধান করতে দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রেও দুটি চল আছে এক্স আর ওয়াই, তাহলে আমি এক্স আর ওয়াই আগে লিখে নিলাম। তারপর এক্স এখানে দুটো আছে, মাথারটা গুণ বা ভাগের ক্ষেত্রে সবসময় মাথারটা বিচার করতে হবে। এখানে এক্স দুটো আছে, আর একটা 3টে, আর একটা 4টে, তাহলে এই জায়গায় 4টে হয়ে গেল। ওয়াই এখানে একটা আছে আর এখানে 3টে আছে, মোট 4টে হয়ে গেল। তাহলে এই হলো গুণের রুল। যদি কখনো তোমাকে ভাগ করতে যাই, মনে করো এক্স গুণ এক্স কিউব গুণ ওয়াই কিউব গুণ জেড গুণ এক্স টু দি পাওয়ার 4 গুণ ওয়াই টু দি পাওয়ার 4, ভাগ মনে করো জেড টু দি পাওয়ার 4 গুণ এক্স কিউব গুণ ওয়াই কিউব, এইটা আমাকে করতে দিয়েছে সমাধান। তাহলে এই সমাধানটা আমরা কিভাবে করব? প্রথম উপরের গুলো আমরা বিচার করব। দেখো এখানে চল কটা আছে? এক্স ওয়াই জেড, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে এক্স ওয়াই জেড আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানে এক্স কতগুলো আছে? একটা আর 3টে, 4টে, আর এখানে এক্স আছে 4টে, 4 আর 4 8, তাহলে এক্স এর মাথায় 8 বসে গেল। এই দেখো এক্স এর মাথায় এখানে কিছু নেই মানে 1 আছে, 1 আর 3 4, আর এই জায়গা 4টে আছে, তাহলে মোট এক্স 8টা হয়ে গেল। তারপরে এখানে ওয়াই চলে এলাম, ওয়াই এখানে 3টে আছে আর এখানে 4টে আছে, 3 আর 4 7, তাহলে ওয়াই এর মাথায় 7 বসে গেল। তারপর জেড এখানে কটা আছে? একটা, তাহলে জেড এর মাথায় 1 বসালেও হয়, না বসালেও হয়। এবার নিচে চলে এলাম, নিচে আছে কত? এক্স কিউব ইন্টু এক্স ওয়াই জেড, আগে সাজিয়ে নিচ্ছি অ্যাসেন্ডিং অর্ডারে, এক্স কিউব ইন্টু ওয়াই কিউব ইন্টু জেড। এইবার দেখো ভাগের সময়, গুণের সময় তো মাথারগুলো আমরা কি করেছিলাম? পর যোগ করে লিখেছিলাম। তাহলে গুণের সময় মাথারগুলো যোগ করে মাথায় বসাতে হয়, আর ভাগের সময় মাথারগুলো বিয়োগ করতে হয়। কারণ বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ আর যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, তাই গুণের সময় যোগ করতে হবে আর ভাগের সময় বিয়োগ করতে হবে। তাহলে এক্স এখানে আসছে 8টা আর এখানে আছে 3টে, তাহলে বিয়োগ কোন জায়গা বেশি আছে? উপরে বেশি আছে, তাহলে পরে 8-এর থেকে 3 বিয়োগ করলে 5 হয়, তাই আমি উপরেরটার মাথায় 5 বসালাম। ভালো করে বোঝো, এক্স উপরে আছে 8টা, নিচে আছে 3টে, তাহলে 8-এর থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5, কিন্তু বসাবো কোথায়? যে জায়গায় বেশি আছে। উপরে বেশি আছে না নিচে বেশি আছে? উপরে, তাই জন্য উপরেরটাই এক্স টু দি পাওয়ার 5 লিখলাম। ইন্টু দেখো এখানে ওয়াই আছে 7, এখানে ওয়াই আছে 3, তাহলে বিয়োগ করলে কত হয়? 4, 7-এর থেকে 3 বিয়োগ করলে হয় 4, উপরে বেশি আছে জন্য উপরেই বসালাম। ভাগ দেখো জেড এখানে আছে একটা আর এখানে জেড ছিল 4টে, লিখতে ভুল করেছি তো, এখানে জেড ছিল 4টে, তাহলে এইবার দেখো জেড এই জায়গায় একটা আছে আর নিচে কটা আছে? 4টে, তাহলে বিয়োগ করলে কত হয়? 3, কিন্তু লিখবো কোথায় ভাই? লিখতে হবে যেখানে বেশি আছে, নিচে বেশি আছে, তাই নিচে আমি 3 লিখে দিলাম। এই হয়ে গেল ভাগ আমার। তাহলে বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত কিছুই আমি দেখানোর চেষ্টা করেছি। এবার এক এক করে আরেকটু করে সামনের দিকে এগোবো আমরা। ওকে, তাহলে চলো আমাদের সঙ্গে। দেখো বোর্ডে আমি একটা অঙ্ক লিখেছি, যে অঙ্কটা দেখতে অনেক লম্বা চওড়া হয়েছে, কিন্তু এই অঙ্কটা খুবই সহজ জিনিস। এই অঙ্কটা এখন আমরা সমাধান করব। দেখো কীভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হয় সেটা আগে শিখে নাও। দেখো প্রথম আমাকে খেয়াল করতে হবে এখানে চল কী আছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে চল সব এক্সই আছে। এবার এই চলগুলোর মাথায় কত আছে সেটা তোমাকে দেখতে হবে। এখানে আছে 2 1 2 1 2 1, তাহলে একটা চলের মাথায় সর্বোচ্চ যে ঘাতটা আছে সেটাকে আগে বসাতে হয়। তাহলে এখানে একটা চল যেটা এক্স, তার মাথায় সর্বোচ্চ ঘাত আছে কত? এ স্কোয়ার, তাহলে আমি এক্স স্কোয়ার আগে লিখে নিলাম। তারপর ওর আগে কত সংখ্যা আছে? 2, এর আগে কত সংখ্যা আছে? -5, এর আগে কত সংখ্যা আছে? +4, তাহলে এটার আগে 2 -5 আর এখানে আছে +4, এইগুলো এখন আমাকে যোগ বিয়োগ করতে হবে। কোনো এক জায়গায় তুমি লিখে নাও 2 -5 +4 করলে কত হয়? যোগ আর যোগ আগে করে নেবো, 2 আর 4 থেকে 5 চলে গেল, তাহলে 1 থাকে। তাহলে এর আগে আমি 1 বসাতে পারি ইচ্ছা করলে, আবার নাও বসাতে পারি ইচ্ছা করলে, শুধুমাত্র রেখে দিলাম। কারণ একটু আগে আমি বলেছিলাম কোনো একটা সংখ্যা লেখা মানে তার মাথায় 1 আছে কল্পনা করবে,
তার সামনে এক আছে কল্পনা করবে, তার নিচে এক আছে কল্পনা করবে। তাহলে এই একটা সংখ্যা, এর মাথায় নয় 2 বলে দিয়েছে, কিন্তু এর আগে কিছু লিখিনি, মানে এর আগে এক আছে, এর নিচেও এক আছে। তাহলে একটা অঙ্ক সমাধান করতে হলে সবসময় তার আগের সংখ্যাগুলো আমাকে বিচার করতে হবে। এক্স স্কোয়ার আমি আগে লিখে নিলাম, এখানে 2 আছে, এখানে -5 আছে, এখানে +4 আছে, 2 আর 4 যোগ করলে 6, 6 থেকে 5 চলে গেলে 1, লিখলাম না। তারপর চল এখানে কি আছে এক্স, তাহলে এক্স আমরা লিখে দিলাম। এই ক্ষেত্রে এই এক্সের আগে +3 আছে, এখানে -6 আছে, এখানে -5 আছে, তাহলে +3 -6 -5। তাহলে এই যে একই চিহ্ন থাকলে আমরা একদম প্রথমে কি শিখেছি, একই রকম চিহ্ন থাকলে সবসময়ের জন্য যোগ করতে হবে আর যে চিহ্ন আছে সেটাই বসাতে হবে। তাহলে এই +3 আগে লিখে নিলাম, এই দুটোতে একই চিহ্ন আছে, তাই জন্য এটা আমি যে চিহ্ন আছে সেটাই বসিয়ে দিলাম আর এই দুটো যোগ করলাম। একই চিহ্ন থাকলে যে চিহ্ন আছে সেটা বসাতে হবে আর ওই দুটোর মধ্যে যোগ করতে হবে। আর উল্টো পাল্টা চিহ্ন থাকলে সর্বদা বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হবে এবং বড়টার আগে যে চিহ্ন আছে সেটাই বসাতে হবে। তাহলে পরে আমি এই 3, 6 আর -5 এই সমস্ত কিছু যখন বিচার করলাম আলটিমেটলি কত হলো -8। তাহলে এর আগে আমাকে -8 বসাতে হবে। খুবই সহজ কথা। আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটার মাধ্যমে বুঝে নাও। দেখো বোর্ডে আমি আরেকটা অঙ্ক দিয়েছি, এক্ষেত্রেও একই রকম চলের জিনিস আমরা দিয়েছি, এক্ষেত্রে x² আর x রেখেছি আমি, তাই তো? তাহলে হাইয়েস্ট পাওয়ার কত আছে x², আগে লিখে নিলাম। এবার x² এর জিনিসটা আমরা বিচার করতে চাই। এই x² এর আগে কত আছে -7, এই x² এর আগে কত আছে +9 আর এটার আগে কত আছে -4। তাহলে -7 + 9, 9 থেকে 7 চলে গেল, তাহলে কত থাকে 2। কি বললাম আমি, -7 + 9, তাহলে 9 থেকে 7 চলে গেলে 2 থেকে 9 এর আগে যোগ আছে জন্য 2 এর আগেও যোগ। তারপর কত আছে -4, তাহলে এখানে আমি -4 বসালাম। উল্টো পাল্টা চিহ্ন থাকলে সর্বদা বিয়োগ করতে হবে, 4 থেকে 2 চলে গেলে 2 থাকে আর বড়টা চিহ্নই বসাতে হবে। তাহলে এর আগে কি বসবে -2। সবসময় জন্য সংখ্যাগুলো বিচার করব, সংখ্যাগুলো। -7 + 9 করলে পরে থাকে +2, +2 এর কাছে চলে গেলে থাকে -2, এই যে -2 আগে বসিয়ে দিলাম আমরা। এরপর আরেকটা চল আছে কত x লিখে নিলাম, এখানে আছে 5 আর 8, এর চিহ্ন আর এর চিহ্ন উল্টো পাল্টা আছে, তাহলে বিয়োগ করতে হবে। 8 থেকে 5 চলে গেলে কত থাকে 3, বড়টা আছে জন্য -3, তা -3কে আমি নিয়ে এলাম এখানে, তাহলে -3 ছিল আর এখানে আছে -10, একই রকম চিহ্ন, তাহলে যোগ করব -13 আর চিহ্নটা হবে -, আবার সেটা আর কোনো জায়গা নেই, তাহলে -13, এটা হয়ে গেল অ্যান্সার। কি করেছি আমি, 5 -8 -10, তাহলে দেখো এই যে 5 মাইনাস, এই দুটো একই রকম চিহ্ন আছে তাই সেই চিহ্ন বসিয়ে দিলাম, আর এই দুটো যদি আমি যোগ করি তাহলে 18 হয়, 18 থেকে 5 চলে গেলে -13, সেটাই আমি বসিয়েছি। তাহলে আমরা এখান থেকে একটা কথা বুঝতে পারছি, যে কথাটা কি, কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা জিনিসের যোগ বিয়োগ যদি করতে হয় সর্বদা তার আগে এবং তার মাথার এই জিনিসটা আমাকে দেখতে হবে, আগে কত আছে আর মাথায় কত আছে। একই রকম ছবিতে যোগ বিয়োগ করতে হবে, আবার একই রকম সংখ্যাগুলোতে যোগ বিয়োগ করতে হবে। কেমন, এই জায়গায় যেরকম ছবি দেখতেছিল, এই ছবিটা আর এই ছবিটা সেম ছিল আর এই ছবিটা সেম ছিল, তাহলে এই তিনটে নিয়ে একটা রিলেশন তৈরি করলাম, আর এই যে আলাদা আলাদা ছবিগুলো ছিল এইগুলো নিয়ে আর একটা রিলেশন তৈরি করলাম আমি। এই ছিল আমাদের ফান্ডামেন্টাল থিওরি। এরপর আমরা আরেকটু সমস্ত কিছু জড়িয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো বোর্ডে আমি একটা অঙ্ক লিখেছি, এই অঙ্কটিতে আমার এটাতে কি আছে x²y, এটাতে কি আছে y²x, এটাতে কি আছে x²y, এখানে কি আছে xy, আর এটাতে কি আছে yx²। এইবার এই যে জিনিসটা আছে এটাকে আমাকে যোগ বিয়োগ করতে হবে, তাহলে তোমাকে প্রথম একই রকম ছবি খুঁজে খুঁজে বের করতে হবে। দেখো এই জায়গায় x²y আছে, এখানে y²x, তাহলে এই ছবি আর এই ছবি সেম নাই, বাদ। তারপরে এখানে চলে এলাম, এখানেও x² আছে, x² আছে, তারপরে আমি আবার এদিকে যাওয়ার চেষ্টা করছি, আর নেই, তাহলে এই দুটো একটা রিলেশন তৈরি করবে। তাহলে এখানে চল আছে কত x²y, আগে লিখে নিলাম সেটা। এখানে এর আগে কোনো সংখ্যা নেই, মানে কত আছে 1, এর আগে কত সংখ্যা আছে 5, দুটোই যোগ, তাহলে 5 আর 1 6 হয়ে গেল। বুঝতে পেরেছো কথাটা কি? এরপর দেখলাম এখানে আছে কি y²x, এখানে আছে xy, এখানে আছে y²x, তাহলে এই দুটো মিলে আরেকটা রিলেশন তৈরি করবে। তাহলে এই যে y²x এটা লিখলাম, কিন্তু এটা লিখবো না। একটু আগে আমি একটা কথা বলেছিলাম কি, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হয়, অর্থাৎ x y এর মধ্যে যেটা আগে আমরা এবিসিডি অক্ষর পড়ি সেটা আগে লিখতে হবে। তাহলে x আগে আসে তাই x আগে লিখলাম, x y² আকারে সাজিয়ে লিখলাম। প্রশ্ন যেমনই থাকুক না কেন তুমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে লিখবে সবসময়ের জন্য। তাহলে এর আগে আছে কত 3, আর এর আগে কত আছে -3, তাহলে 3 টাকা আমার কাছে ছিল, মনে করো আমি 3 টাকা কাউকে দিয়ে দিলাম, কোনো টাকা আমার কাছে থাকে, তাহলে আমার কাছে থাকে হচ্ছে 0 টাকা, এই যে আমি 0 লিখে দিলাম। বা তুমি এখানে কিছু নাও লিখতে পারো। একই রকম জিনিস যদি একটা যোগ আকারে থাকে আর একটা বিয়োগ আকারে থাকে তাহলে সেই দুটো এরকম কেটে দেওয়া যায়। একই রকম জিনিস একটা যদি যোগ আকারে থাকে আর একটা যদি বিয়োগ আকারে থাকে তাহলে সেই দুটো কেটে দিয়ে তার পরিবর্তে কিছুই লিখবো না। তারপরে আমার তাহলে এটা 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 আর এটা রিলেশন হয়ে গেছে, আর এটা বেঁচে আছে, ওর সঙ্গে বেচার আর কেউ নেই জন্য ও একা একাই বসে যাবে। তাহলে এই হলো আমার অ্যান্সার। এইবার আরেকটা কথা এখান থেকে আমি বোঝানোর চেষ্টা করব। মনে করে নাও কোনো একটা এই উত্তর তোমার বেরিয়েছে, সেই উত্তরটিতে দেখো এই জায়গায় x² y আছে, তার মানে x দুটো আছে y একটা আছে, এখানে x একটা আছে y একটা আছে, মানে মাথায় এক এক করে আছে, আর এখানে এটা আছে।
তাহলে দেখো সবচাইতে কম কোথায় আছে, এখানে এক্স দুটো আছে, এখানে এক্স একটা আছে, তারপর এখানে ওয়াই একটা আছে, এখানে ওয়াই একটা আছে, তাহলে সব থেকে কম এখানে এক্স একটা আছে আর সব থেকে কম এখানে ওয়াই একটা আছে, সেই দুটো এরকমভাবে কমন নেওয়া বলে এটাকে, কমন। তাহলে আমি এই দুটোর থেকে এক্স ওয়াই কমন নিলাম, এক্স ওয়াই কমন নেওয়া হয়ে গেলে এখানে 6 পড়ে থাকে, দুটো এক্সের থেকে একটা এক্স এখানে নিয়ে এসেছি, তাহলে একটা এক্স এখানে থাকে, একটা ওয়াই ছিল সেই ওয়াই তো আমি বাইরে নিয়ে নিয়েছি, তাহলে এখানে আর ওয়াই থাকে না, তারপর এই যে বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম, তারপর এখান থেকে আমার 2 থেকে গেল, তারপর এখানে একটা এক্স ওয়াই ছিল, আমি সেই এক্স ওয়াই তো নিয়ে নিয়েছি, তার মানে আর কিছুই থাকে না, তাহলে এই যে জিনিসটা এটাকে বলা হয় কমন নেওয়া। এবার দেখো আমি কিন্তু এখান থেকে 2ও কমন নিতে পারতাম, তাহলে আমি যদি আরেকটু মডার্নভাবে এটাকে দেখাই, একবারে দেখাতে আমি চাইছিলাম না, তো আমি যদি একটু মডার্ন রূপে দেখাই, দেখো 6 আর 2, 6কে কিন্তু লেখা যায় 3 গুণ 2, তার মানে এর মধ্যে একটা 2 লুকিয়ে আছে, তাহলে আমি এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, তারপর এক্স ওয়াই কমন নিয়ে নিলাম। কমন নিলে প্রথম তোমাকে একটা ব্র্যাকেট স্টার্ট করতে হবে, 2 নিয়ে নিয়েছো, তাহলে 2 দিয়ে ভাগ করো, কত হয় 3। কমন নেওয়া মানে ভাগ করা আসলে, তাহলে আমি এখান থেকে 6 থেকে 2 কমন নিয়েছি, মানে 6কে 2 দিয়ে ভাগ করলে 3 থাকে, এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এখান থেকে এক্স ওয়াই নিয়ে নিয়েছি, একটা এক্স নিয়ে নিলে একটা এক্স পড়ে থাকে এখানে, ওয়াই একটা ছিল নিয়ে নিয়েছি, তাহলে আর ওখানে কিছু নেই, তারপর যে চিহ্ন থাকে সেই চিহ্নই বসাতে হয়, 2 বাইরে নিয়ে নিয়েছি, 2 মরে গেছে, একটা এক্স ছিল নিয়ে নিয়েছি, একটা ওয়াই ছিল নিয়ে নিয়েছি, কিছু নেই, মানে -1 পড়ে আছে। এই যে জিনিসটা এটাকে বলা হয় কমন নেওয়া। মনে করে নাও কোনো একটা ক্ষেত্রে 10xy মাইনাস 5x² y², এই জিনিসটার থেকে আমরা কী কী কমন নিতে পারি, প্রথম সংখ্যা বিচার করতে হবে, এখানে 10 আছে, এখানে 5 আছে, তাহলে আমরা 5 কমন নিতে পারি, এখানে xy আছে, এখানে x² y² আছে, তাহলে xy কমন নিতে পারি, তাহলে এই 5 কমন নেওয়া হয়েছে, মানে 5 দিয়ে একে ভাগ করো, কত থেকে 2, xy এখানেও ছিল, এখানে আমি কমন নিয়ে নিয়েছি, মানে কিছু নেই, তারপর যে চিহ্ন আছে সেটাই বসাও, 5 বাইরে নিয়ে নিয়েছি, মানে ওখানে কিছুই নেই, দুটো করে xy ছিল, একটা করে নিয়ে নিয়েছি, তাহলে আর একটা করে পড়ে থাকে, দুটো x ছিল, একটা নিয়ে নিয়েছি, তাহলে একটা আছে, দুটো y ছিল, একটা নিয়ে নিয়েছি, আর একটা y আছে, তাহলে এইটাকে বলা হয় কমন নেওয়া। এই জিনিসগুলো মনে রেখে দিতে হবে আমাদের। এইবার দেখো আরেকটা জিনিস আমি শেখাবো, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা পাচ্ছি কি, যোগ বিয়োগ করতে হলে একই রকম ছবি যেগুলো দেখতে আসে সেই একই রকম ছবিগুলোতে আমাকে যোগ বিয়োগ করতে হবে সব সময়ের জন্য, এবং তার আগের সংখ্যাগুলো বিচার করতে হয়, আগের সংখ্যাগুলোকে বলা হয় সহগ, ইংলিশ নাম কোফিশিয়েন্ট। এবার বোর্ডে আমি একটা জিনিস লিখেছি, এ ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি, এই জিনিসটা কি, দেখো এ এই জায়গায় কোনো চিহ্ন লেখা নেই, মানে এখানে গুণ আছে, এটা একটা ফোঁটা দিয়ে আছে, এটাকে বলা হয় ডট গুণ, তারপরে ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি আছে। এই জিনিসটা কিভাবে আমরা করবো, দেখো এই এটা এর কাছে পাঠিয়ে দাও, তাহলে এ বি হয়ে গেল, আবার এই এটা এর কাছেও পাঠিয়ে দাও, এসি হয়ে গেল, মাঝখানে যে চিহ্ন আছে সেটাই বসিয়ে দেবে, বোঝা গেছে কথাটা কি। তারপর মনে করে নাও যে বি এখানে সি প্লাস ডি আছে, তাহলে এই বিটা এর কাছে পাঠিয়ে দাও বিসি, আবার বিটা এর কাছে পাঠিয়ে দাও বিডি, মাঝখানে প্লাস ছিল জন্য প্লাস বসিয়ে দিলাম। আসলে এই জিনিসটা কি ঘটে সেটা আমরা যদি দেখি, তাহলে এই এ গুণ বি প্লাস এ গুণ সি, এটা প্রথম এর কাছে পাঠাও, যে চিহ্ন আছে সেটা বসাও, এটা আবার এর কাছে পাঠাও, যে চিহ্ন আছে সেই চিহ্ন বসাও। তারপর আমরা বলেছিলাম যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হয়, মাঝখানে যদি গুণ টুন থাকে সেই গুণ টুন লিখবো না, নর্মালি অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সাজিয়ে দেবো। দেখো বোর্ডে আমি একটা অঙ্ক লিখেছি, একই রকমভাবে একটু আগে এখানে আমি লিখেছিলাম এ ইন্টু বি প্লাস সি, তখন আমি কি করেছিলাম, এর সঙ্গে এটা গুণ করে এ বি লিখেছিলাম, এর সঙ্গে এটা গুণ করে এ সি লিখেছিলাম, মাঝখানে চিহ্নটা প্লাস দিয়েছিলাম, প্লাস ছিল জন্য। তাহলে এই ক্ষেত্রেও আমরা একই কাজ করব, এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, এর সঙ্গে এটা গুণ করব, তাহলে এক্স ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার ওয়াই, মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, আবার এটা দিয়ে একে গুণ করব, এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার এক্স লিখে নিলাম। এইবার এখানে এক্স কতগুলো আছে, একটা আর দুটো তিনটে, তাহলে এক্স কিউব হয়ে গেল। ওয়াই কতগুলো আছে, ওয়াই আছে দুটো আর একে তিনটে, তাহলে ওয়াই কিউব হয়ে গেল। এই প্লাস চিহ্ন এই যে বসলো, আবার এখানে এক্স একটা আর একটা, এক্স আছে দুটো, এক্স এখানে ওয়াই আছে দুটো আর এখানে ওয়াই আছে দুটো, মোট হয়ে গেল ওয়াই 4টে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এই যে। কীভাবে করলাম, প্রথম এইটা দিয়ে একে গুণ করলাম, যে চিহ্ন ছিল সেটা বসিয়ে দিলাম, তারপর এটা দিয়ে একে গুণলাম বসিয়ে দিলাম, তারপর সমাধান করলাম নর্মাল নিয়মে। এবার মনে করে নাও কোনো একটা অঙ্কে আছে এ ইন্টু বি মাইনাস সি, তাহলে কিভাবে করব, একইভাবে আমরা এ আর বি এই যে গুণ করে বসিয়ে দিলাম, মাইনাস ছিল মাইনাস বসিয়ে দিলাম এ আর সি, যদি এই ক্ষেত্রে এখানে মাইনাস থাকতো তাহলে আমরা এই জায়গায় মাইনাস বসিয়ে দিতাম আর এই জায়গায় মাইনাস বসিয়ে দিতাম, একদম নর্মাল যেমনভাবে করেছি তেমনভাবে, শুধু যে চিহ্ন আছে সেটাই বসিয়ে দিতাম। কিন্তু যদি আমার এই জায়গায় মাইনাস থাকতো তাহলে কিভাবে করতাম, দেখো এই জায়গায় মাইনাস আছে আর এই জায়গায় কিছু নেই, মানে প্লাস বলে দেওয়া আছে, তাহলে প্লাস আর মাইনাস উল্টো পাল্টা, প্লাস মাইনাস উল্টো পাল্টা থাকলে সবসময় মাইনাস চিহ্ন বসাবো। আবার এই মাইনাস যখন এই জায়গায় চলে যাবে তখন আমি একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি সহজভাবে, যে মনে করে নাও যে আমার একটা এখানে আছে মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করতাম, দেখো প্রথম দেখো এই মাইনাস আর এই প্লাস,
প্লাসে মাইনাসে মাইনাস হয় এ আর বি, তাহলে এ বি। এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয় এসি। অর্থাৎ এই মাইনাস সবার সঙ্গে তুলনা করতে হবে তোমার। এই মাইনাস এর সঙ্গেও তুলনা করব, এই মাইনাস এর সঙ্গেও, যদি আরেকটা এই জায়গা থাকতো মনে করো ডি, তার সঙ্গেও তুলনা করতাম, আরেকটা মনে করো ই, তার সঙ্গেও তুলনা করতাম, প্রতিটার সঙ্গে আমাকে তুলনা করতে হবে। এটার সঙ্গে যদি এটা গুণ করতাম তাহলে প্লাস এডি হতো, এটার সঙ্গে যদি এটা গুণ করতাম মাইনাস এই হতো, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, সমস্ত কথা আমাকে মনে রাখতে হবে, একই রুলে চলতো। কিন্তু আমি একটা অঙ্ক এখানে তোমাদের করতে দিচ্ছি, সেই অঙ্কটা তোমরা ভিডিওটা দরকার হলে পজ করে নিজে করো। দেখো বোর্ডে আমি একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা আমাদের এখন সমাধান করতে হবে। কিভাবে কি করব দেখো, প্রথম চিহ্নের বিচার করতে হবে। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হলো। তারপর এখানে এক্স কিউব ওয়াই জেড স্কোয়ার আছে, গুণ এক্স ওয়াই লিখবো। এইভাবে গুণ আকারেও আমরা লিখতে পারি, অথবা একবারে বিচার করেও আমরা লিখতে পারি। কিভাবে একবারে বিচার করে লিখবো দেখো, এক্স এখানে ছিল 3টে, এখানে আছে কটা, একটা, তাহলে 3 আর 1 4টে। এখানে ওয়াই ছিল একটা, এখানে আছে ওয়াই একটা, তাহলে ওয়াই হয়ে গেল 2টো। এখানে জেড 3টে, এখানে নেই, তাহলে জেড 3টে। আবার এই পুরোটা এর কাছে গিয়েছে, তো আবার এর কাছেও যাবে, আবার এর কাছেও যাবে, প্রতিটার কাছে যাবে। তাহলে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল। তারপর এক্স এখানে আছে 3টে, এখানে এক্স নেই, তাহলে এক্স এর মাথায় 3 বসিয়ে দিলাম। ওয়াই এখানে আছে একটা, এখানে আছে একটা, ওয়াই এর মাথায় 2 বসিয়ে দিলাম। জেড এখানে 3টে আছে, এখানে একটা আছে, মোট 4টে হলো। তারপর আবার আমি এটাকে নিয়ে এর কাছে যাব, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এক্স এখানে 3টে, এখানে একটা, 4টে এক্স এর মাথায় বসে গেল। ওয়াই এখানে আছে একটা, এখানে ওয়াই নেই, তাহলে ওয়াই বসে গেল। জেড এখানে আছে 3টে, জেড এখানে আছে একটা, 4টে, তাহলে এই যে 4 বসে গেল। তাহলে এই হলো সমাধান। যে কোনো জিনিসের গুণ ভাগ যোগ বিয়োগ করা খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। আমি কম বেশি সমস্তটাই বোঝানোর চেষ্টা করেছি। তোমরা দরকার হলে ভিডিওটা আরও একবার দেখো, আরও একবার দেখলে আবার নতুন করে শিখতে পারবে। অন্ততপক্ষে ক্লাস 10 পর্যন্ত এটুকু জানলেই কিন্তু আমাদের হয়ে যায় যোগ বিয়োগ সমস্ত কিছু। এরপরে আরও কিছু আছে, সেই জিনিসগুলো আমি আলোচনা করব, দরকার হলে সেটা আমি পার্ট 2তে বের করব। পার্ট 2 তোমরা দেখার জন্য তৈরি থাকো। পার্ট 2টা আমি খুব শীঘ্রই তোমাদের জন্য আনতে চলেছি। আজকের মতো আমরা এই পর্যন্তই শেষ করব। বারবার বলছি, কনসেন্ট্রেট দিয়ে পড়াশোনা করো। পড়াশোনা করলে, পড়াশোনার বিকল্প কিন্তু কিচ্ছুই নেই। তোমার বন্ধু আজকে তোমার সঙ্গে আছে, কালকে তুমি যদি ওকে কোনো একটা জিনিস না দাও, তাহলে তোমার সঙ্গে শত্রুতা হবে। কিন্তু এই পড়াশোনাটা এমন একটা জিনিস, জীবনেও তোমার সঙ্গ ছেড়ে যাবে না। যতই তুমি এর সঙ্গে বেইমানি করো না কেন, তুমি যেটা শিখেছো সেটা সারা জীবন তোমার সঙ্গে থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমার এই মুন্ডুটা উড়ে যাচ্ছে। তো টেক কেয়ার সবাই, বাড়ি থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের মতো এই পর্যন্তই সমাপ্ত। টাটা সবাইকে, ঘরে থাকবে, সুস্থ থাকবে।